দর্শক স্বাগত আনন্দ যুগে থাকছে দেশ বিদেশের বিনোদনের খবর। সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। আড্ডা, স্মৃতি আর গানে গানে অনুষ্ঠিত হয়ে গেল মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের নতুন গ্রন্থ প্রিয়জন আপনজনের প্রকাশনা উৎসব। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন শিল্প, সংস্কৃতি ও মিডিয়া জগতের বিশিষ্টজনেরা। বইটা কিন্তু হঠাৎ ভ্যানিশ হয়ে যেতে পারে। বাংলাদেশের প্রথম যখন এসেছেন আপনারা পড়লে দেখবেন বিভিন্ন সময় ফরিদুর রেজা সাগর লিখেছেন চলচ্চিত্র, সাহিত্য ও টেলিভিশনের জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে। সেসব লেখনী থেকে বাছাই করে 100 ব্যক্তিত্বকে একসাথে করে প্রকাশিত হলো প্রিয়জন আপনজন। 404 পৃষ্ঠার বইটিতে ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি উঠে এসেছে সময় আর সংস্কৃতির ইতিহাসও। লেখকের 5 দশকের পুরনো 2 বন্ধু, জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং বহুমাত্রিক শিল্পী ও নির্মাতা আফজাল হোসেনের মধ্যে আলাপচারিতায় সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। আজকে আমি যাদেরকে দেখতে পাচ্ছি তাতে আমি নিজেই বুঝতে পারছি যে আমার আপনজন প্রিয়জনের সংখ্যা আমি আসলে ভুল করেছি। কারণ এখানে অলমোস্ট কেউই জানেন না যে কে বইয়ের মধ্যে আছেন বা নেই। আমার নিজেরও মানে এই বইটা লেখা তো হয়েছে আমার ধারণা 15 বছর ধরে, এবং গত 2 বছর ধরে এই বইটা নিয়ে কাজ করছেন আমাদের অনেকেই। আমাদের আব্দুর রহমান, আফসানা মিমি এবং আমিরুল ইসলাম, তারপরে আফজাল মাজার, এরা সবাই মিলে এই বইটার জন্য প্রচুর পরিশ্রম করেছেন। এবং 2 বছর ধরে আমি আসলে বইটার খোঁজ রাখার চেষ্টা করিনি, কারণ চেষ্টা করতে গেলেই মনে হতো যে অমুকে বাদ পড়ে গেছে। মাজারের কড়া নির্দেশ ছিল যে 100 জনের উপরে যেন না যাওয়া যায়, এবং 100 জনের প্রুফ দেখা যেন যাতে ভুল না হয়। কারণ প্রত্যেকের জন্ম তারিখ আছে, গুরুত্বপূর্ণ দিনগুলোর কথা আছে, নানা ঘটনার কথা আছে। সুতরাং এই পুরো যারা আমাকে গাইড করেছেন তারা সবসময় সাবধান ছিলেন যাতে এই ভুলগুলো বইতে না থাকে। প্রিয়জন আর আপনজন এটির মানে বোঝার চেষ্টা আমরা করি না। আমার বাম পাশে, আমার ডান পাশে যে মানুষটি আছে, একটা উপলক্ষে যদি তাদের পাই, তাদের উষ্ণতটুকু পাই, তাহলে আমার মনে হয় সকলের একটা বিরাট পাওয়া হয়। আমার সামান্য যেটুকু লেখালেখির অভ্যাস আমার, তাতে আমি এটুকু বুঝি যে সাগর একজন ঘুরে থাকা লেখক, এবং যারা ঘোরগ্রস্ত লেখক তারা বড় লেখক। আমি আসলে এই কথাটাই বলতে চেয়েছি। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়ন, সংকট মোকাবেলা এবং ঐক্যবদ্ধভাবে বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হয়েছে বিএফডিসি কেন্দ্রিক 19টি সংগঠনের সমন্বয়ে নতুন জোট। ইতোমধ্যে জোটের উপদেষ্টা পরিষদ, আহ্বায়ক কমিটি ও কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্র উন্নয়নের কর্মপরিকল্পনা নিয়ে সংগঠনটির নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব এর সাথে কথা বলেছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। চলচ্চিত্রের উন্নয়নের জন্য পথ চলা শুরু হলো চলচ্চিত্র সংগঠনের, এবং এই 19টি সংগঠন একসাথে চলচ্চিত্রের উন্নয়নের ভূমিকা রাখবে। এবং এই সংগঠনের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন হেলাল খান এবং সদস্য হিসেবে নির্বাচিত শিবা শানু। তাদের সাথে আমি কথা বলবো। নতুন করে আপনারা 19টি সংগঠন মিলে এই যে পথ চলা শুরু করলেন, আগামীতে চলচ্চিত্রের উন্নয়নের জন্য এই 19টি সংগঠন কীভাবে ভূমিকা রাখবে? চলচ্চিত্রের যত সমস্যা আছে আমরা সকল সমস্যার সমাধান চাই, সেই লক্ষ্যে কাজ করব। বিভাজন, আমাদের বিশেষ করে এফডিসি কেন্দ্রিক যত সংগঠন আছেন সেখানে বিভাজন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। শিবাশন, আপনার কাছে বলতে চাই যে এই যে বিভাজন, সেই বিভাজন এখনও চলমান। এই বিভাজন আমাদের চলচ্চিত্রে কতটুকু ক্ষতি করছে বলে আপনি মনে করেন? বিভাজন শুধু চলচ্চিত্রে না, যে কোনো উন্নয়ন ধারারই ক্ষতিকর। উন্নয়ন ধারাকে প্রতিহত করে বিভাজন। যেমনটি আমার সম্মানিত আহ্বায়ক সাহেব, সভাপতি সাহেব বললেন যে আমরা ঐক্যবদ্ধভাবে চলচ্চিত্রকে এগিয়ে নিতে চাই, আসলে তাই। আর যে সমস্যাগুলো চলচ্চিত্রের আছে সেগুলোকে আমরা প্রায়োরিটি ভিত্তিতে কোনটা আগে করা দরকার সেটা আগে সমাধানের চেষ্টা করব। আমরা সরকারের কাছে যাব, যেমনটি আমাদের সিনেমা হল নির্মাণ দরকার সেগুলো করব। এখনকার যে পরিস্থিতিটা কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভাজন নয়। আর বিভাজন যারা করতে চাচ্ছে আমরা ধরে নিতে পারি তারা উন্নতি চাচ্ছে না। হেলাল খান, আপনার কাছে বলতে চাই যে মৃতপ্রায় এফডিসিকে প্রাণ ফিরিয়ে আনার জন্য সবার আগে
যে অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন বিষয়গুলো উনি সংগঠন দেখবে? দেখেন, আমাদের যে 19 সংগঠন, এই 19 সংগঠনের সবাই জানে কিন্তু যার যার সমস্যাগুলো তারা তুলে ধরবে এবং তুলে ধরেছে ইতিমধ্যে। তো আমাদের এই সমস্যাগুলো আমরা নিজেদের ভিতরে আমরা আলোচনা করে আমরা সমষ্টিগতভাবে আমরা সরকারের কাছে তুলে ধরবো। তো শিবাসন, আপনার কাছে জানতে চাই যে শুধু কি দেশীয় সিনেমা দিয়ে আমাদের চলচ্চিত্রের উন্নয়ন সম্ভব? আমাদের দেশে তো হলিউডের সিনেমা চলছে তো। আমি সেদিনও দেখলাম সেন্সারে স্পাইডারম্যান দেখলাম, ওডিসিস দেখলাম, তারপরে এভিল ডেড বার্ন দেখলাম, অনেকগুলো ছবি বিদেশি ইংরেজি ছবিগুলো আসছে, সেগুলো এখন সিনেমা। শিবাসন, এই যে আমাদের হলিউড সিনেমা বললেন, এই সিনেমা তো শুধু আমাদের সিনেপ্লেক্স কেন্দ্রিক সিনেমা হলগুলোতে চলছে। সিঙ্গেল হলে যদি আমরা সেগুলো চালাতে চাই, সেই জন্য আমাদের সেন্ট্রাল সার্ভার দরকার এবং হচ্ছে ই টিকিটিং দরকার এবং হলের পরিবেশ উন্নয়ন করা দরকার। সেক্ষেত্রে উনি সংগঠন কি ভূমিকা রাখবে? আমাদের এটা অনেক আগেরই দাবি। দেখেন, সিঙ্গেল স্ক্রিনগুলো ছাড়া কিন্তু বাংলা চলচ্চিত্র বাঁচবে না। তো সিঙ্গেল স্ক্রিনটাকে আবার যুগোপযোগী করতে হবে, আপনার সিট ক্যাপাসিটি, সিটের ইয়েগুলো সুন্দর করতে হবে, আমাদের সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হবে, সেখানে আদার্স ফ্যাসিলিটিস লাইক ফুড কোর্ট, চিলড্রেন প্লেগ্রাউন্ড বা অন্যান্য আরও ফ্যাসিলিটিস থাকতে হবে। একটা মাল্টি বিজনেসের একটা সেন্টার করে সেখানে সিনেমা হল দিতে হবে। তাতে হবে কি, দেখেন, যিনি সিনেমা হলের বা ওই জায়গাটা যিনি মালিক থাকবেন, তাতে করে সিনেমা যদি খুব একটা ভালো না সেল করতে পারলো, তার আদার্স যে আছে ফুড কোর্ট বা প্লেগ্রাউন্ড বা অন্যান্য যে দোকান টোকান থাকবে, সেগুলো বিজনেস দিয়ে সে কিন্তু কাভার করতে পারবে। সো এরকম সম্মিলিতভাবে কিছু কিছু প্রজেক্ট করা দরকার, যেটার ফলে মানে শুধু সিনেমা হল কেন্দ্রিক থাকলো না, আরও একটু মাল্টিপল কিছু ব্যবস্থা হবে। এইভাবে করে আমাদের এগোতে হবে। আর সবচেয়ে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনার সেন্ট্রাল সার্ভারের একটা দাবি উঠেছে, সেক্ষেত্রে কি অনুসংগঠন কাজ করবে? ইনশাআল্লাহ আমাদের এফডিসির আয়োজনে আগামী কিছুদিনের মধ্যেই সেন্ট্রাল সার্ভার এবং ই টিকিটিং নিয়ে একটা আলোচনা সভা হবে, যেখানে হেলাল ভাই থাকবেন উপস্থিত। উনি আলাপ করবেন এবং এটা তো আমাদের অনেক আগেই দাবি। দেখেন, প্রযোজকরা সেন্ট্রাল সার্ভারের পক্ষে, কারণ তাদের বিজনেস স্বচ্ছতা তারা চায় যে তাদের কত টাকা টিকিট সেল হলো, তাদের শেয়ার কত হলো, এটা তাদেরকে সরাসরি জানিয়ে দিতে পারলে মোবাইলের মাধ্যমে তার জন্য সুবিধা হয় এবং তারা চায়ও এটা। আর ই টিকিটিংটা খুবই দরকার। কিন্তু এটার জন্য তো সরকারের সদিচ্ছা দরকার। সরকারের সদিচ্ছা ছাড়া সরকার যদি এগিয়ে না আসে, তাহলে এটা কখনোই সম্ভব না। আপনি কি মনে করেন যে আপনি সরকারকে কনভিন্স করতে পারবেন এই সংগঠন? সরকারকে আমাকে কনভিন্স করতে হবে না, সরকার নিজে থেকেই চাচ্ছে এটা। এত আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তার দাবি এটা। এত উনিই চাচ্ছেন সেন্ট্রাল সার্ভার, উনিই চাচ্ছেন ই টিকিটিং, উনি চাচ্ছেন নতুন প্রজন্মের জন্য নতুন করে সব কিছু সাজাতে। ইতিমধ্যে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী চলচ্চিত্রকে কতটুকু ভালোবাসেন এবং সেদিকে খোঁজখবর রাখছেন, সে তথ্য আমাদের কাছে আছে। কিন্তু একটি বিষয়, বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে কবিরপুর ফিল্ম সিটি, সেটা জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে কিন্তু সেটা একটা আস্থা করে বা সেটা একটি অবহেলায় নিমজ্জিত হয়েছে বিগত সময়ে। কবিরপুর নিয়ে আপনাদের কোন পরিকল্পনা রয়েছে কিনা? অনেক পরিকল্পনা আছে আমাদের, কারণ আমাদের সিনেমা তো অনেক বড় হবে। আমরা এমন কিছু করতে চাই যে আশেপাশের দেশগুলো আর ইভেন ইন্ডিয়া থেকে আমার ধারণা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এমন কিছু আমাদের যে প্ল্যান আছে, সেই প্ল্যান যদি আমরা বাস্তবায়িত করতে পারি, এই যে আসাম, এই যে উড়িষ্যা, এই যে ত্রিপুরা, এখানে সিনেমা হয়, ওদের যে সিনেমা হয় আঞ্চলিক সিনেমাগুলো, এরা কিন্তু এখানে আসবে। এরা ওই দিল্লিতে যাবে না, বোম্বেতে যাবে না, এদের কাছে এখানে পাকিস্তানের লোক এখানে আসবে। এসে আমাদের এখানে এই যে আপনি যে কবিরপুরের কথা বলছেন, এখানে কিন্তু ইনশাআল্লাহ বাস্তবায়িত করব, তারা এখানে শুটিং করে যাবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা কথা বলছিলাম হেলাল খান এবং শিবাসনের সাথে, এবং এই দুজনই বলছেন যে এই 19 সংগঠনের মাধ্যমে চলচ্চিত্রের যত ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে এফডিসিতে প্রাণ ফিরিয়ে নিয়ে আসা, নতুন নতুন সিনেমা হল তৈরি করা, সিনেমা আমদানি করা এবং পাশাপাশি দেশীয় সিনেমা, নতুন নতুন সিনেমা তৈরি করা, এবং যেমন এই সিনেমা তৈরি করতে গেলে যেমন লাগবে হচ্ছে নতুন পরিচালক, তেমনি লাগবে আমাদের অভিনয় শিল্পী, এবং সবারই স্বার্থগুলো যেন এখানে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে এই সংগঠন কাজ করবে এবং বাংলা সিনেমা এগিয়ে যাবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। বরেণ্য কণ্ঠশিল্পী মোহাম্মদ খুরশিদ আলমের আজ জন্মদিন। অসংখ্য কালজয়ী গান গেয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। ১০০-২০০ নয়, প্রায় 450 সিনেমায় গান করা এই শিল্পী এখনো গাইছেন। প্লেব্যাক না করলেও বিভিন্ন টেলিভিশন স্টেশনে গানের অনুষ্ঠানে পাওয়া যায় এই শিল্পীকে। পাশাপাশি একক বা দ্বৈত নতুন গানও গাইছেন তিনি। 2024 সালের 5 আগস্ট দেশের ইতিহাসে তৈরি করেছে এক নতুন অধ্যায়। তারপর থেকে দেশের মানুষ এই দিনটিকে উদযাপন করে নতুন উদ্যমে, প্রেরণার বাতিঘর হিসেবে। সেই ধারাবাহিকতায় দিনটিকে স্মরণ করতে সোহরাওয়ার্দী উদ্যানে 5 আগস্ট অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হবে মেগা কনসার্টটি। শনিবার বিকেলে অনুষ্ঠান স্থল পরিদর্শনে
আসেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন মাম্বার সভাপতি ও মাইলস ব্যান্ডের ভোকালিস্ট হামিন আহমেদ, সময় টিভির সিইও জোবায়ের বাবু সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে কনসার্টের নিরাপত্তা নিয়ে গণমাধ্যমে কথা বলেন তারা। 5ই আগস্টের সিগনিফিকেন্স তো আমরা সবাই জানি, তো সেই উদ্দেশ্যেই করা কনসার্ট ফর ডেমোক্রেসি। আমরা এটা বাম্বা সহযোগিতায় এবং মোটামুটি আয়োজনে আমরা এই কনসার্টটাকে করতে চাচ্ছি, যেটা সবার থেকে স্বতঃস্ফূর্ত একটা পার্টিসিপেশন হবে এবং দিনটাকে আমরা যেন ঠিকমতো পালন করতে পারি। শুরু হবে 3টার সময়, চলবে 9টা পর্যন্ত। এখানে 6টা পারফর্মার পারফর্ম করবে। আমরা কোনো নিরাপত্তার হুমকি দেখছি না, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের আন্তঃমন্ত্রণালয় সভা হবে। আমরা ফায়ার ব্রিগেড, তারপরে আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থা, আমাদের ওয়াসা সব থাকবে। বাংলাদেশে 1971 সালের পরে যেভাবে হিন্দি গানের যে প্রভাব, তারপরে হচ্ছে আপনার উর্দু গানের প্রভাব, এগুলো কিন্তু সমূলে উৎপাদন করেছে কিন্তু ব্যান্ড সঙ্গীত। সুতরাং সেই জায়গাটা থেকে কিন্তু আমরা এই ব্যান্ডের আবার নতুন করে বাম্বার একটি কনসার্টের মাধ্যমে নতুন করে একটি জাগরণ তৈরি করতে চাই। জন্মদিনে জায়েদ খানের চমক, পোস্টার ঘিরে রহস্য, বর্ণাঢ্যদের সহায়তায় 1 কোটি অনুদান কার্তিকের, গুরুতর আহত রশ্মিকা, শাহরুখ খানের রেকর্ড ভাঙল স্পাইডারম্যান। এক নজরে বিনোদন দুনিয়ার খবর জানাচ্ছেন আফফান মিতুল। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন স্টেজ শো ও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও জন্মদিনে ভক্তদের জন্য দিলেন নতুন চমক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন শিকারী শিরোনামের একটি রহস্যময় পোস্টার। প্রকাশিত পোস্টারে দেখা যায় কয়েকজন তরুণী হাত বাড়িয়ে আছেন জায়েদ খানের মুখের দিকে। পোস্টারের ওপরে বড় অক্ষরে লেখা শিকারী। তবে এটি সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও নাকি অন্য কোনো প্রকল্প, সেই বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পোস্টারটি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। গত কয়েকদিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কমায় ভারতের আসামের বেশ কয়েকটি অঞ্চলে বন্যার পানি নামতে শুরু করেছিল। তবে প্রান্তিক এলাকাগুলোতে মানুষের দুর্ভোগ এখনও কাটেনি। এরই মধ্যে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভয়াবহ এই বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78-এ। এমন পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলিউডের একাধিক তারকা। এরই মধ্যে ত্রাণ কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়েছেন সালমান খান। এবার আসামের বন্যার্তদের সহায়তায় বড় অঙ্কের আর্থিক অনুদান দিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। আসামের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটি রুপি অনুদান দিয়েছেন কার্তিক। বিয়ের পরও কাজে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন পুষ্পা খ্যাত অভিনেত্রী রশ্মিকা মান্দানা। জানা গেছে রানা বলি ও মাইশা 2 সিনেমা শুটিং করতে গিয়ে নিতম্বে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। চোটের কারণে আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 2 সিনেমাতে রয়েছে একাধিক লড়াই ও নাচের দৃশ্য। এমনই একটি দৃশ্য অভিনয় করার সময় চোট পান রশ্মিকা। টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ভারতে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। উদ্বোধনী দিনে কর বাদে 60.7 কোটি রুপি আয় করে ছবিটি অ্যাভেঞ্জার্স এন্ড গেম এবং অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটারের প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। ছবিটি শুধু হলিউড নয়, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় বাজেটের ভারতীয় সিনেমার উদ্বোধনী দিনের আয়কেও ছাড়িয়ে গেছে। এমনকি শাহরুখ খান অভিনীত পাঠানের 67 কোটি রুপি গ্রস উদ্বোধনী আয়ের রেকর্ডও অতিক্রম করেছে বলে বক্স অফিস বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। আফফান মিতুল, 71।
বাংলাদেশের মুক্তি সংগ্রাম, নারী জাগরণ ও মানবিক মূল্যবোধে অসামান্য অবদান রাখা কবি বেগম সুফিয়া কামাল ও শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ করে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেল 5টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে কাব্য, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও জীবন কথন নিয়ে তাদের সংগ্রামের বীরগাথা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি উর্দু চর্চা না করি, তোর ভাই মায়ের মুখে শুনেছি। নির্দেশনা দিয়েছেন এরা সবাই।